ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। প্রায় এক দশক ধরে খেলা হয় না ফতুল্লা স্টেডিয়ামে। বর্ষাকালে সৃষ্ট জলাবদ্ধতায় বছরের অধিকাংশ সময় প্রায় ডোবায় পরিণত হতো নারায়ণগঞ্জের এই ভেন্যুটি। দেরিতে হলেও সেই সমস্যার সমাধান করতে স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, কিন্তু সেই কাজও চলছে ধীর গতিতে। ফতুল্লা স্টেডিয়ামের সবশেষ চিত্র তুলে ধরেছেন সহকর্মী হাসিনুর রহমান। সুন্দরবন কিংবা কোনো পাহাড়ে ট্রেকিংয়ে আসার দৃশ্য নয় এটি। এই গাছপালা বেষ্টিত জায়গাটি ফতুল্লার স্টেডিয়াম। ভাবা যায় অযত্ন অবহেলায় ক্রমশই ধুকে ধুকে আস্থা করে পড়ে যেন মরছে এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি। স্টেডিয়ামের এই ভগ্ন অংশগুলো দেখুন। এক মুহূর্তের জন্য হলেও হয়তো মনে হতে পারে চলমান ইরান ইসরায়েল সংঘাতের রকেট হামলায় বিধ্বস্ত হওয়া কোনো স্থাপনা নয় তো। 2006 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ভারত খেলেছিল টেস্ট ম্যাচ। সবশেষ 2016 সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ করায়নি ফতুল্লার এই মাঠে। তাই তো অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে গেছে স্টেডিয়ামটি। গ্যালারির বড় অংশের সিট নষ্ট হয়ে গেছে, শেডের চালা উড়ে গেছে ঝড়ে, আবার কিছু অংশ ভেঙে পড়েছে মাটিতে। গ্যালারির সিটে জন্মেছে গাছ, আবার কোনো চেয়ারে তৈরি হয়েছে ছোট্ট চৌবাচ্চা। প্রেস বক্সের অবস্থাও করুন। গ্লাস ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে চেয়ার, ডেস্ক থেকে শুরু করে সবকিছুই। স্টেডিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ড্রেসিং রুম। এই আসনগুলো ঠিক থাকলেও ভেঙে গেছে গ্লাস। ঝড় বৃষ্টিতেই পানি ঢুকে পড়ে ভেতরে। কোনো মতে টিন চাপা দিয়ে বৃষ্টি আটকানোর ব্যর্থ চেষ্টা করেছেন নিরাপত্তা রক্ষীরা। এক কথায় বেহাল দশা পুরো স্টেডিয়ামের। স্বস্তির খবরও কিন্তু আছে। অবশেষে দেরিতে হলেও ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজে হাত দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফতুল্লার মূল সমস্যা জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই হাঁটু জল জমে যায় স্টেডিয়াম এলাকাতেই। তাই তো স্টেডিয়াম এবং আউটার গ্রাউন্ড উঁচু করার কাজ শুরু করা হয়েছে। বালু ভরাট করার কাজ এগিয়েছে অনেক দূর। জলাবদ্ধতার সমস্যা সমাধানে উঁচু করা হচ্ছে স্টেডিয়াম ও এর পার্শ্ববর্তী জায়গা। জানা গেছে অন্তত 6 ফিট উঁচু করা হচ্ছে ভেন্যুটি। স্টেডিয়াম ও আউটার ফিল্ডে ইতিমধ্যেই বালু ফেলা হয়েছে, তবে অভিযোগ আছে কাজ চলছে খুব মন্থর গতিতে। মাঝে বেশ কিছুদিন কাজ বন্ধ রেখেছিল জাতীয় ক্রীড়া পরিষদ, তবে গত বৃহস্পতিবার আবারও কাজ শুরু করার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো। তাই তো দ্রুতই আবারও কর্মযজ্ঞ ফিরবে ফতুল্লার এই স্টেডিয়ামটিতে, আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবার আগে মাঠ সংস্কার করে ড্রেসিং রুম ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পর ঘরোয়া ক্রিকেট আবারও নারায়ণগঞ্জে ফেরাতে চায় বিসিবি। এরপর ক্রমশই এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরার ইচ্ছেও আছে বোর্ডের। এবছরের মার্চে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করা হয়েছে। ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারানো নারায়ণগঞ্জের 6 বছর বয়সী শিশু রিয়া গোপের নামে নামকরণ করা হয়েছে ভেন্যুটির। বিসিবি সহ সংশ্লিষ্ট সবার প্রত্যাশা নাম পরিবর্তনের পাশাপাশি দ্রুতই নতুন চেহারায় স্বমহিমায় প্রস্তুত হয়ে ফিরবে ফতুল্লার এই স্টেডিয়ামটি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। জেতার জন্যই খেলেছে বাংলাদেশ, বৃষ্টি ভেস্তে দিয়েছে পরিকল্পনা। গল টেস্ট শেষে এমনটাই বলেছেন নাজমুল শান্ত। পেসারদের কাছ থেকে প্রত্যাশা ছিল আর একটু বেশি। ট্রল সমালোচনা হবে, তবে সেটা গঠনমূলক হওয়া উচিত বলে মনে করেন টাইগার ক্যাপ্টেন। 12 বছর পর গলে আবারও ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। সকালে ভালো শুরুর পরেও খুব একটা দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন না দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। দিন শেষে শ্রীলঙ্কা 4 উইকেট হারানোয় কিছুটা আক্ষেপ রয়েছে কিনা অধিনায়কের কাছে ছিল এমন প্রশ্ন। বৃষ্টি বাগড়া দিয়েছে এমন যুক্তি দেখিয়েছেন অধিনায়ক। আমরা এমন একটা পজিশনে যেতে যাচ্ছিলাম যেখান থেকে আসলে ম্যাচটা হারার সম্ভাবনা কম এবং আমরা জেতার পসিবিলিটিসটাই বেশি হয়। বাট মাঝখানে বৃষ্টিটা আসলে প্ল্যানটা একটু পরিবর্তন করে দিয়েছে আমাদের।
বাট আমার মনে হয় যে ওভারঅল এই পুরা ম্যাচটা আমরা জেতার জন্যই সবসময় চিন্তা ছিল। সকাল থেকেই আরেকটু অ্যাটাকিং খেলা যেত কিনা, আমরা ওই অবস্থাতে তখনও পর্যন্ত ছিলাম না। আমরা আসলে উইকেটটা কিরকম বিহেভ করে, ওই 1 ঘন্টা আমরা একটু সময় নিয়েছি। আমরা যদি ওই পুরো লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করতাম তাহলে হয়তো সিনারিওটা ডিফারেন্ট হতো। ব্যাটারদের পাশাপাশি স্পিনাররা দুটি ছড়িয়েছেন প্রথম টেস্টে, তবে পেসারদের কাছ থেকে আরেকটু ভালো পারফরমেন্স প্রত্যাশা করেছিলেন টাইগার অধিনায়ক, যদিও মানছেন উইকেটটাও ছিল না অনুকূলে। আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই ঘাটতি তো ছিল। আমার মনে হয় পেস বোলারে আরেকটু বেটার বোলিং আমরা করতে পারতাম, স্পেশালি যখন আমরা বোলিং করেছি ফার্স্ট ইনিংসে। ওই জায়গায় আমরা যদি পেস বোলার আরেকটু বেটার বোলিং করতে পারতাম, বাট হ্যাঁ অবশ্যই কন্ডিশনটা খুব একটা তাদের ফেভারে ছিল না। সো একটা ম্যাচ খুব ভালো হয়নি, বাট আমার মনে হয় নেক্সট ম্যাচ তাদের যদি আবার অপরচুনিটি আসে কামব্যাক করবে। ড্র হলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন 2 সেঞ্চুরি করা নাজমুল শান্ত। ট্রল, সমালোচনা আর অধিনায়কত্ব ইস্যু ছাপিয়ে এমন অনবদ্য পারফরমেন্সে উচ্ছ্বসিত টাইগার অধিনায়ক। তবে খারাপ করলে গঠনমূলক সমালোচনা করার কথা বললেন নাজমুল শান্ত। কে আমাকে নিয়ে অনেক ভালো কথা বললো বা অনেক বেশি খারাপ কথা বললো, খুব বেশি ওইদিকে ফোকাস না করে আমি চেষ্টা করি যে আসলে কিভাবে আমি প্রতিদিন ভালো করতে পারি। কোনোদিন হয়, কোনোদিন হয় না, এই খেলাটাই এমন। বাট অ্যাপ্রিসিয়েশন যার যার ব্যক্তিগত ব্যাপার, এই জায়গায় আসলে আমার কোনো বাড়তি কোনো চাওয়া নেই এবং আমি কোনো এক্সপেকটেশন রাখি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। শনিবার ছিল স্কেটবোর্ডিং দিবস। এই দিবসে এক হয়েছেন বাংলাদেশ স্কেটবোর্ড কমিউনিটির সদস্যরা। রাজধানীর পূর্বাঞ্চলে দিনভর স্কেটবোর্ডিং করেছেন। তাদের কণ্ঠে ঝরেছে পর্যাপ্ত স্কেটবোর্ডিং পার্কের অভাবের আক্ষেপ। ফলে রাস্তায় এই খেলার প্র্যাকটিস করতে হচ্ছে। ইনজুরির শঙ্কা গিয়ে ধরেছে খেলোয়াড় এবং পরিবারেরও। ঢাকার রাস্তায় চলতে চলতে হুট করেই হয়তো আপনার নজরে পড়তে পারে চলন্ত রাস্তার ভয় ডর দূরে ঠেলে স্কেটিংয়ে ব্যস্ত কত কত কিশোর। স্কেটিংও তো একটা বিনোদন, ক্রিকেট ফুটবলের মতো এটাও একটা টপ স্পোর্ট। অলিম্পিকের অন্যতম ইভেন্ট স্কেটিং। এই খেলার উন্নয়নের জন্য বাংলাদেশে আছে রোলার স্কেটিং ফেডারেশনও। এই খেলার প্রসারের জন্য ব্যক্তিগত উদ্যোগে 2017 সালে বাংলাদেশ স্কেটবোর্ড কমিউনিটিও তৈরি করেছিলেন কতিপয় যুবক, যারা স্বপ্ন দেখেন একসময় এখান থেকেই কেউ খেলবে অলিম্পিকে। তবে শনিবার স্কেটবোর্ডিং দিবসে তাদের কণ্ঠে লজিস্টিক সাপোর্টের আকুতি। ঢাকার বনানীতে একটা স্কেটবোর্ডিং পার্ক থাকলেও শোনা যাচ্ছে সেখানে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্টের অভাব। স্কেট পার্ক আমাদের দুই ধরনের হয়, একটা হলো স্ট্রিট স্কেট পার্ক, একটা বোল। অলিম্পিকে এই দুটাতে আমাদের কম্পিটিশন করা হয়। তো আমাদের যেটা করা হলো যে ওটা কোনোটাই হয়নি, ওখানে ছেলেরা স্কেট করতে পারে না, প্রপার গাইডলাইন মেনটেন করা হয়নি, কোনো কোপিং দেওয়া হয়নি। ওটা দিয়ে অলিম্পিকে কেন নর্মাল কোনো ইভেন্টেও যেতে পারবো না ওখানে যে প্র্যাকটিস করি। এখানে আমাদের সরকারের জাস্ট টাকা নষ্ট হয়েছে, আর কিছু না। সরকারি জায়গা পড়ে রয়েছে, সো আমরা ওই জায়গাগুলোর জন্য আবেদন করেছি যে আমরা ওই স্পটগুলোতে স্কেট পার্ক বানাবো, যাতে ছেলেমেয়েরা ওই জায়গাটা স্কেটবোর্ডিং করে, কোনো ড্রাগসে এডিক্টেড না হয়, হেলদি থাকার ট্রাই করে। এই বিষয়গুলো নিয়ে আমরা রোলার স্কেটিং ফেডারেশনে অ্যাপ্রোচ করছিলাম, বাট তারপরেও তেমন আমরা সুবিধা পাইনি। Without a platform, our skaters are risking their lives skating on the roads, and that's what's making the parents make them sit at home and not go out and skate. পর্যাপ্ত স্কেটবোর্ডিং পার্কের অভাবে হাজার হাজার তরুণ তরুণীকে এই স্কেটবোর্ডিং করতে হয় রাস্তায়। চলন্ত রাস্তায় ইনজুরির সম্ভাবনা থাকে, এমনকি থাকে জীবন ঝুঁকিও। সেই ঝুঁকি থেকে পরিবারও অনেক সময় এই খেলা থেকে সন্তানদের দূরে রাখেন। আমাদের ঢাকাতে শুধুমাত্র একটা পার্ক আছে যেখানে খুব বেশি কিছু জিনিস নাইও, এবং আরেকটা অনেক বড় পার্ক আছে যেটা হচ্ছে গাজীপুরে। সো ইটস লাইক যে গাজীপুরে যেতে হলে আমাদেরকে সারাদিনের সময়টা নিয়ে বাসা থেকে বের হতে হয়, প্লাস অনেক ঝামেলা। আমরা যদি পার্কে না ফ্ল্যাট গ্রাউন্ড করি, ধরুন ফ্ল্যাট গ্রাউন্ড বলতে হচ্ছে রাস্তার মধ্যে করি, রাস্তার মধ্যে করলে তো আমরা যে ট্রানজিশন আছে, তারপর ধরুন স্ট্রিট সেকশন আছে, এগুলো পারবোই না। রোলার স্কেটিং ফেডারেশন থেকে কোনো প্রকার সাহায্য না পাওয়ার আক্ষেপও করেছেন বাংলাদেশ স্কেটবোর্ড কমিউনিটির সদস্যরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। মিতুল মার্মা এবং মেহেদী হাসান শ্রাবণের সাথে জাতীয় দলের গোলরক্ষক পজিশনের প্রতিযোগিতা উপভোগ করছেন সুজন হোসেন। সুযোগের অপেক্ষায় নিজেকে প্রস্তুত রাখছেন প্রতিনিয়ত। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং এবং ইন্ডিয়া ম্যাচের জন্য সেপ্টেম্বর উইন্ডোতে শক্ত প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ খেলার তাগিদ এই গোলকিপার।
ব্যস্ততা নেই ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে, তাই তো ফুটবলাররাও আছেন ছুটির মেজাজে। অনেককেই আবার নিজ এলাকায় বিশেষ অনুরোধের জন্য পাড়ার প্রীতি ম্যাচেও খেলতে হচ্ছে নিয়মিত। অফ সিজনে নিজেদের ফিট রাখার জন্য এমন প্রীতি ম্যাচে অংশ নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের গোলরক্ষক সুজন হোসেন। তবে সতীর্থরা যাতে ইনজুরিতে না পড়েন সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। যারাই যে জায়গায় খেলুক যেন ইনজুরি না হয়, কারণ ইনজুরিরও একটা ব্যাপার স্যাপার আছে, ওইদিকে চিন্তা করে যে সিরিয়াস যেন না খেলে। রিকোয়েস্ট করে অনেক সময় আছেন না করতে পারে না প্লেয়াররা, কারণ যদি না করতে যায় তখন আবার বলবে যে ন্যাশনাল খেলে দেখা বা বাংলাদেশে প্রিমিয়ার লিগ খেলে দেখা হয়তো ওদের ইগো বেশি। ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফর্ম করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন সুজন, কিন্তু জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েও খেলার সুযোগ হচ্ছে না তার। এই নিয়ে অবশ্য আক্ষেপ নেই এই গোলরক্ষকের। এটা সম্পূর্ণ কোচের ব্যাপার, কোচ কাকে খেলাবে না খেলাবে এটা কোচের ইয়া। তবে আমি আলহামদুলিল্লাহ যে অন্তত বলতে পারবো যে আমি ন্যাশনাল টিমের ক্যাম্পে আছি, কারণ সবার কপালে কিন্তু ন্যাশনাল টিম থাকে না। উপভোগ অনেক করি, কারণ তিনজনই কেউ কম না, আসলে সবাই সবার দিক দিয়ে সেরা। সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের কোনো দলের সাথে প্রীতি ম্যাচ খেলানোর ভাবনা বাফুফের। এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এফসি এশিয়ান কাপে কাজে লাগানোর লক্ষ্য সুজন হোসেনের। এটা ডু অর ডাই ম্যাচ, কারণ আমরা যদি একটা হোঁচট খাই তাহলে আমরা মেবি এশিয়ান কাপ থেকে আউট হয়ে যাব। তাই আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাচ বাই ম্যাচ। কারণ একসাথে 3 ম্যাচ তো আর ধরা সম্ভব ডিফিকাল্ট, তো আপনি ম্যাচ বাই ম্যাচ ধরলে হয়তো আমরা আশাবাদী যে ভালো কিছু করব। লাল সবুজের ডেরায় হামজা শমীদের অন্তর্ভুক্তি নতুন প্রজন্মের ফুটবলারদের মনে ইতিবাচক মনোভাব তৈরি করেছে বলে মত সুজন হোসেনের। আগামী দিনের জন্য সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি। প্রতিযোগিতা হিসেবে লোকালটা নিতে হবে, কারণ দেশ সবার আগে, দেশের পর আর কিছু নাই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। 12,000 কোটিরও বেশি মূল্যে বিক্রি হয়ে যাচ্ছে বাস্কেটবল টিম লস অ্যাঞ্জেলস লেকার্স। মার্কিন ক্রীড়া ইতিহাসের সবচাইতে দামি দলের তকমা পাচ্ছে 11টি NBA শিরোপা জেতা লেকার্স। তবেও বিষণ্ণতা ছেয়ে গেছে লেকার্স ভক্তদের মনে, কারণ 46 বছর ধরে যেই বাস পরিবার মালিকানা সামলেছেন দলটির, তাদের সঙ্গেও মায়া জড়িয়েছেন দলের সমর্থকরা। লস অ্যাঞ্জেলেস লেকার্স মার্কিন ক্রীড়া ইতিহাসে সবথেকে দামি দলের তকমা লাগতে যাচ্ছে গায়ে। 11টি NBA শিরোপা জেতা এই বাস্কেটবল টিমের জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে লেকার্স ভক্তদের মন কিছুটা বিষণ্ণ, কারণ বিক্রি হয়ে যাচ্ছে আইকনিক NBA ফ্র্যাঞ্চাইজিটির বেশিরভাগ মালিকানা। 1979 সালে লেকার্স টিম কেনেন জেরি বাস। পরের গল্পটা শুধুই আধিপত্যের। কোবে ব্রায়ান্টের নেতৃত্বে চ্যাম্পিয়নশিপ হ্যাট্রিক এবং লেব্রন জেমসের হাত ধরে 2020 সালের জয়। বাস পরিবারের আমলেই প্রায় 1 ডজন শিরোপা। 2021 সালে মালিকানার কিছু অংশ কিনে লেকার্সে প্রবেশ করেন মার্ক ওয়াল্টার। তখন থেকেই ভবিষ্যতের সম্পূর্ণ মালিকানা নিয়ে জল্পনা শুরু। ESPN এর প্রতিবেদন অনুযায়ী শেষ পর্যন্ত ওয়াল্টারের কাছেই অংশীদারিত্বের বড় অংশ বিক্রি করছে বাস পরিবার। এটা আমাদের জন্য একরকম কষ্টের, কারণ গোটা জীবনটাই এখানে কাটিয়েছি, লেকার্স ভক্ত হিসেবেই ছিলাম। সত্যি কথা বলতে আমি কিছুটা কষ্ট পাচ্ছি, কারণ বাস পরিবার দীর্ঘদিন দলটার উত্তরাধিকার ধরে রেখেছিল। তবে ভবিষ্যতের জন্য এটা ভালো, কারণ দুর্বল ব্যবস্থাপনার জন্য টিম ভুগছিল। 2013 সালে জেরি বাস মারা যাওয়ার পর লেকার্সের দায়িত্ব সামলাচ্ছিলেন তার মেয়ে জেনি বাস। নতুন চুক্তিটা অবশ্য চোখ কপালে তোলার মতোই করেছে বাস পরিবার। লস অ্যাঞ্জেলেস লেকার্সের মালিকানা পেতে ওয়াল্টারকে গুনতে হচ্ছে $10 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় 12,236 কোটি 82 লাখ টাকা। তবে অর্থের পাল্লাটা যতই ভারী হোক, লেকার্সের সাথে ভক্তদের হৃদয়ে গেঁথে আছে বাস পরিবারও। আমি হতাশ, কারণ এটা একটা যুগের অবসান। আমি জানি না টিমের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। জেনি বাস যখন মালিক ছিলেন তখন খুব ভালো সময় গেছে। আমি 40 বছর ধরে লেকার্স ফ্যান। আমি হতবাক। শুধুমাত্র লেকার্স আর তার ভক্তরা, আমরা এই শহরে অনেক কিছুই প্রতিষ্ঠিত করেছি। আমরা তাই এটা কন্টিনিউ করতে চাই, ঠিক আগে যেমনটা ছিল। এগিয়ে যাও ছেলেরা। TWG গ্লোবাল নামক হোল্ডিং কোম্পানির সিইও ওয়াল্টারের মালিকানায় আছে আরও 2টি দল, LA ডজার্স ও LA স্পার্কস। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির মালিকানাতেও তিনি অংশীদার। ওয়াল্টারের সাথে এই চুক্তির ফলে অবসান ঘটতে যাচ্ছে লেকার্সের সাথে বাস পরিবারের 46 বছরের দীর্ঘ পথ চলা।
রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ জয়ীকে পেতে 40 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দিতে হবে রেড ডেভিলসদের। আরও বড় চ্যালেঞ্জের জন্য অ্যাস্টন ভিলা ছাড়তে চান মার্টিনেজ। আর ম্যানচেস্টার ইউনাইটেডও আছে নতুন গোলরক্ষকের খোঁজে। 2-4 মিলতে যাচ্ছে। মার্টিনেজও নতুন ক্লাব হিসেবে বেছে নিতে চান রেড ডেভিলসের। আর ম্যানিউ কোচ রুবেন অ্যামারিমো নাকি সম্মতি দিয়েছেন এমিকে দলে নিতে। গোল পোস্টের নিচে এই গোলকিপারের দক্ষতার পাশাপাশি দলকে নিয়ে মার্টিনেজের লড়াই করার মানসিকতা মুগ্ধ করেছে অ্যামারিমকে। ইউরোপের আরও একাধিক ক্লাব মার্টিনেজকে পেতে চাইলেও এই আর্জেন্টাইনের প্রথম পছন্দ ম্যানচেস্টার ইউনাইটেড। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।